12 কেজি এলপিজির দাম 1 লাফে বাড়ল 387 টাকা। সারা দেশে একদিনে 25,000 লিটার জ্বালানি তেল জব্দ। বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন সাবেক সচিব বিজন কান্তি সরকার। লক্ষ্মীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে 2 ইটভাটা শ্রমিকের মৃত্যু। স্থল হামলার চেষ্টা করলে শত্রুদের একজনও বাঁচবে না, জানালেন ইরানের সেনাপ্রধান। মুসলিম বিদ্বেষী স্লোগানে লামিন ইয়ামালের ক্ষোভ, তদন্তে নামছে ফিফা। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। ভোক্তা পর্যায়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে এলপি গ্যাসের দাম। এপ্রিল মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1,341 টাকা থেকে 387 টাকা বাড়িয়ে 1,728 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে সারা দেশে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। সংস্থাটির হিসাব অনুযায়ী এখন থেকে প্রতি কেজি এলপিজির খুচরা বিক্রয় মূল্য হবে 144 টাকা 04 পয়সা। গাড়িতে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের দামও প্রতি লিটার 61.83 টাকা থেকে বাড়িয়ে 79.77 টাকা করা হয়েছে। তবে সরকারি কোম্পানি সরবরাহ করা 12.5 কেজি সিলিন্ডারের দাম আগের মতো 825 টাকায় থাকছে। আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের দাম বাড়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। মূলত সৌদি আরামকোর ঘোষিত ইন্টাক্ট প্রাইস বা সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে এই দাম নির্ধারণ করা হয়। বিইআরসি দাম নির্ধারণ করলেও বাজারে এর চেয়ে 300 থেকে 400 টাকা বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ রয়েছে। ভোক্তাদের দাবি, নির্ধারিত দামে গ্যাস পাওয়া নিশ্চিত করতে বাজার তদারকি আরও জোরদার করা প্রয়োজন। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে শুল্ক কমানোর প্রভাবে দাম কিছুটা কম থাকলেও এপ্রিলে তা ব্যাপক হারে বাড়ল। দেশের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং কৃত্রিম সংকট রোধে গত 24 ঘন্টায় সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী একদিনে অবৈধভাবে মজুত করা 25,537 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 25,132 লিটার ডিজেল, 395 লিটার পেট্রোল এবং 10 লিটার অকটেন রয়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে মোট 381টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অনিয়মের দায়ে 169টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট 8,86,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। মজুতকারীর অপরাধে একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত থেকে। জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অসাধু চক্রের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা নস্যাৎ করা। কোথাও অনিয়ম বা সন্দেহজনক মজুদ দেখলে মন্ত্রণালয়ের ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, ঢাকা সহ দেশের প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই বিশেষ তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশজুড়ে দোকানপাট ও শপিং মল বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, এখন থেকে রাত 8টার মধ্যে সব দোকান ও বাণিজ্যিক বিতান বন্ধ রাখতে হবে। আন্তর্জাতিক জ্বালানি সংকটের এই সময়ে সরকারকে সহযোগিতা করতেই ব্যবসায়ীরা নিজস্ব উদ্যোগে এই সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় বুধবার সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়। তবে জনস্বার্থে বিবেচনা করে হোটেল, ফার্মেসি এবং জরুরি সেবামূলক দোকানগুলোকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কাঁচা বাজারগুলোতেও রাত 8টার পর খোলা রাখা যাবে বলে জানানো হয়। সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ জানান, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যেই মূলত এই সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু বলেন, এর আগে করোনাকালে 8টা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়মে ব্যবসায়ীরা অভ্যস্ত ছিলেন। ব্যবসায়ীরা মনে করছেন, নির্ধারিত সময়ে দোকান বন্ধ করলে একদিকে যেমন বিদ্যুৎ বাঁচবে, অন্যদিকে জনজীবনে শৃঙ্খলা আসবে। সরকারি কোনো নির্দেশনা ছাড়াই দেশের বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীদের এই উদ্যোগটি আজ থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে।
সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানানো হয়। পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা জানান, জাতীয় জীবনের সকল ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়ানোর দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদ উল ইসলাম রনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আজই এই নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিজন কান্তি সরকার স্বয়ং উপস্থিত থাকা অবস্থায় এই ঘোষণা আসায় সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লক্ষ্মীপুরে কাজের ফাঁকে জিরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন ও মোহাম্মদ আলাউদ্দিন নামে দুইজন ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকার এনবিসি ইটভাটায় দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে ও আলাউদ্দিন একই এলাকার তাজুল ইসলামের ছেলে। তারা ইটভাটায় দৈনিক বেতনে শ্রমিক হিসেবে কাজ করত। কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার দোলন আক্তার দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও ইটভাটার শ্রমিকরা জানায়, ইটভাটায় একটি পরিত্যক্ত টিনের ঘর রয়েছে। ধারণা করা হচ্ছে সম্প্রতি ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে ওই ঘরটি বিদ্যুতায়িত ছিল। ঘটনার সময় কাজের ফাঁকে রুবেল ও আলাউদ্দিন জিরানোর জন্য ঘরটির বিপরীত পাশে ছায়াতে গিয়ে বসে। সেখানে তারা ধূমপানও করে। ঘামে ভেজা শরীর নিয়ে একজন ওই ঘরের সঙ্গে হেলান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও বিদ্যুতায়িত হয়। তাদেরকে দেখে অন্য একজন বাঁচাতে গিয়ে বৈদ্যুতিক শর্ট লেগে সে সরে যায়। পরে দুইজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য স্থল হামলা মোকাবেলায় ইরানের সেনাবাহিনী অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। বৃহস্পতিবার সরকারি বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত ভিডিওতে সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামিকে বিশেষ নির্দেশনা দিতে দেখা যায়। তিনি নির্দেশ দিয়েছেন, শত্রু সেনারা স্থলপথে হামলার চেষ্টা করলে তাদের একজনকেও যেন জীবিত রাখা না হয়। শত্রুপক্ষের প্রতিটি গতিবিধির উপর মুহূর্তের জন্য নজর না হারিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। যুদ্ধের 1 মাস অতিবাহিত হওয়ার পর এখন ইরানে বড় ধরনের স্থল অভিযানের আশঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রায় 3,500 মেরিন সেনা এবং অতিরিক্ত বিমান বাহিনী রণতরী মোতায়েন করেছে। মার্কিন বাহিনীর মূল লক্ষ্য হতে পারে ইরানের তেল রপ্তানি প্রধান কেন্দ্র খার্ক দ্বীপ দখল করা। তেহরান তাদের 90% তেল এই দ্বীপ থেকেই রপ্তানি করে, যা দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আক্রমণের ধরন বুঝে তা প্রতিহত করার পর পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে ইরানি সর্বাধিনায়ক। এবারে থাকছে খেলার সংবাদ। স্পেন ও মিশরের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হলেও গ্যালারি থেকে ভেসে আসা মুসলিম বিদ্বেষী স্লোগান নতুন বিতর্কের জন্ম দিয়েছে। স্পেনের অ্যাম্পানিও স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দর্শকদের একটি অংশ থেকে বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী স্লোগান শোনা যায়। যদিও স্লোগানগুলো সরাসরি তাকে উদ্দেশ্য করে ছিল না, তবুও একজন মুসলিম হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। ইনস্টাগ্রামে তিনি লেখেন, আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে এ ধরনের স্লোগান দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অসম্মানজনক। ইয়ামালের এই প্রতিবাদী পোস্টে বার্সেলোনা সহ তারা জাতীয় দলের সতীর্থরা সংহতি ও পূর্ণ সমর্থন জানিয়েছেন। মরক্কান বংশোদ্ভূত এই ফুটবলার মাত্র 18 বছর বয়সেই স্পেনের জাতীয় দলের অন্যতম প্রধান ভরসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। ম্যাচ প্রতিবেদনের উপর ভিত্তি করে স্পেনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী বিশ্বকাপে সামনে রেখে ফুটবল অঙ্গনে এমন বর্ণবাদী আচরণ আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন মাঠের ফুটবল বিশৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। দর্শক, এ ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।